এই ছোট্ট ভাই ব্রাদার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 37 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 2.3-এর বেশ কিছু অঙ্ক আছে। সো আগের ক্লাসে আমাদের 24 পর্যন্ত শেষ হয়ে গেছে, আজকে আমরা 25 নাম্বার থেকে দেখব। ওকে, চলো দেখি 25 নাম্বারে কী বলছে আর কীভাবে সমাধান করা যায়। এখানে দেখো 25 নম্বরে বলছে তামা, দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হলো। ঠিক আছে, একটা গহনা তৈরি করা হয়েছে, তার মধ্যে 3 ধরনের মিশানো হয়েছে ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে তামা, দস্তা আর রূপা। ঠিক আছে, ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা অনুপাত রূপার অনুপাত 3:5। গহনার ওজন 190 গ্রাম। ঠিক আছে, এটা আমাদের উদ্দীপক দিছে। এখন আমাদের 3টা প্রশ্ন করছে। ক নম্বরে কি বলছে? তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। অর্থাৎ তামা, দস্তা ও রূপা এখানে কিন্তু দিয়ে দিছে। দেখো, তামা ও দস্তা দিছে 1:2 আর দস্তার রূপা দিছে 3:5। ঠিক আছে, আর এখানে আমাদের একসাথে বের করতে বলছে তামা, দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে চলো আমরা নির্ণয় করি। তাহলে এই যে এইটার অর্থাৎ দস্তা আর এখানে দস্তা, এইটার দস্তা আর এই দস্তার অনুপাতটা সমান বানানো লাগবে। এখানে আছে 2 আর এখানে আছে 3। ঠিক আছে, এটাকে আমরা সমান বানাতে পারলেই হয়ে যাবে। দেখো এখানে সমাধানে চলে আসি। দেখো, তামা ও দস্তার অনুপাত 1:2। ঠিক আছে, এটাকে আমরা এমন সংখ্যাতে গুণ করব যাতে এইটাকেও গুণ করার পরে, ঠিক আছে, অর্থাৎ একে আমরা গুণ করবো, এই পাশটাকেও যা দিয়ে গুণ করবো এই পাশটাকেও ঠিক তা দিয়েই গুণ করতে হবে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে গুণ করলাম, 1কেও 3 দিয়ে গুণ দিলাম, এই অনুপাত দিয়ে 2কেও 3 দিয়ে গুণ দিলাম। ঠিক আছে, তাহলে এই 1 হয়ে 3 দিয়ে 1কে গুণ করলে 3 3 হয়ে গেলো, এই 3, এই অনুপাত, এই অনুপাত। আর 3কে 2 দিয়ে গুণ করলে, 2কে 3 দিয়ে গুণ করলে 3 2 6। ঠিক আছে, এখন তাহলে এই লাস্টেরটা কত হয়েছে? 6। তাহলে এই 3কেও বানাতে হবে 6, সমান বানাতে হবে। তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 6 হবে? 2 দিয়ে। তার মানে একেও 2 দিয়ে গুণ করবো, একেও 2 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে 3কে গুণ করলাম 2 দিয়ে, অনুপাত 5কে গুণ করলাম 2 দিয়ে। তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে 3 2 6, এই অনুপাত, এই অনুপাত, আর হচ্ছে 5 2 10। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3 6। ঠিক আছে, দস্তার অনুপাত এখানে 6 হয়েছে, এখানেও 6 হয়েছে, অর্থাৎ দস্তা যেহেতু মাঝখানে আছে এই জন্য। ঠিক আছে, দস্তাকে কী করতে হবে? এই যে এখানে দেখো, এখানে দস্তা, তামার দস্তা, তার মানে এটা তামার, এটা দস্তার। তারপর বলছে দস্তা ও রূপা, তার মানে এটা দস্তা, এটা রূপা, তার মানে এটাও দস্তার, এটাও দস্তার। এই দস্তার এই দুটো সমান বানাতে হবে, এই জন্য আমরা গুণ করলাম। কোন সংখ্যাতে গুণ করলে দুটোই সমান হয় সেটা দেখে উভয় সংখ্যাকে সেটা দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো 3:6, তাহলে দুটোরই 6, এই জন্য একটা 6 নেব। 3:6 অনুপাত এই লাস্টেরটার 10। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম তামা, দস্তা ও রূপা। এটা তামা, এটা দস্তা, এটা রূপার অনুপাত পেয়ে গেছি কিন্তু। ওকে, আচ্ছা, খ নম্বরে আমাদের কি বলছে? গহনায় তামা, দস্তা ও রূপার ওজন পৃথকভাবে নির্ণয় করো। অর্থাৎ আলাদা আলাদাভাবে তামায় কতটুকু আছে, দস্তা কতটুকু আছে, রূপা কতটুকু আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের দিয়ে দিছিল অনুপাত, আর এখানে আমাদের মোট ওজন দিয়ে দিছে গহনার 190 গ্রাম। ঠিক আছে, খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। দেখো আগে অনুপাতগুলোর যোগফল বের করব। ঠিক আছে, তাহলে গহনাটিতে তামা, দস্তা ও রূপার অনুপাত আছে কত? এই যে ক থেকে পাইছি 3 6 আর 10 অনুপাত আকারে। তাহলে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল কত হবে? 3 যোগ 6 যোগ 10। ঠিক আছে, কথা গেলো 19। ওকে, 3 আর 6 9, 9 আর 10 19। তাহলে এখন দেখো তামার ওজন। ঠিক আছে, তামার কত? প্রথমে তামা লিখছি, এখানে তামা, তার মানে তামার এই 3, তারপর আছে দস্তা, মানে দস্তার এই 6, তারপর আছে রূপা, মানে এই 10 হচ্ছে রূপার। ঠিক আছে, তাহলে এখন তামার ওজন আগে বের করি। তামার ওজন, মোট ওজন কত? 190 গ্রাম। এখানে কিন্তু আমাদের প্রশ্নে বলেই দিছে উদ্দীপকে, দেখো গহনার মোট ওজন 190 গ্রাম। তাহলে এইখানে একটু খেয়াল করো, তাহলে তামার ওজন আমরা পেলাম কত? 190 গ্রামের 3/119, কারণ অনুপাতের যোগফল 19। ঠিক আছে, কিন্তু তামার কত? এই যে 3। ঠিক আছে, মোটের 3, তাহলে এত গ্রামের 3/19 অংশ। ঠিক আছে, এখন কি করব? কাটাকাটি করব। এখন যদি কাটাকাটি করি কত হবে? এই 19 দিয়ে যদি 190কে কাটি কয়বার যাবে? 10 বার। ঠিক আছে, 19 19 আর 100, তাহলে 10। তাহলে এই 10 দিয়ে যদি এখন কী করি, এই 30কে গুণ দেই, 3 10 30, এই হলো 30, তাহলে 30 গ্রাম। তাহলে তামার ওজন হয়ে গেল কত গ্রাম? 30 গ্রাম। ওকে, বুঝতে কি পারছো? দেখো এখানে একটু খেয়াল করো, এইখানে এই যে এখানে 19কে কাটলাম কত দিয়ে? 1 দিয়ে। ঠিক আছে, আর 19কে আর 190কে যদি কাটি তাহলে কত হবে? 10 হবে, কারণ 19-19-এর ভিতরে একবার যাবে আর 1 0 10। তাহলে এখন এই 10 দিয়ে এই 3-এর সাথে যদি গুণ দেয়, 3 10, এখানে হয়ে গেল 30। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো সেমভাবে যদি দস্তার ওজন আমরা বের করি, তাহলে দস্তার ওজন কত? 190 গ্রামের দস্তা কত আসলে? 6, এখানে এই 6। ঠিক আছে, তাহলে 190 গ্রামের 6/119। সেমভাবে কাটবো, 19কে 19 দিয়ে ভাগ দিলে 1, আর 19কে যদি ভাগ দিই 190কে কত হবে? 10 বার যাবে।
তাহলে এখন দেখো 10 দিয়ে যদি 6কে গুণ দেই 6 10 60, এই যে 60 গ্রাম, ঠিক আছে। সেমভাবে রূপার ওজন কত গ্রাম হবে 190-এর, সেমভাবে রূপার কত, এই যে এখানে 10 ছিল, তাহলে 10-এর 19, ঠিক আছে। সেমভাবে 19কে কাটবো, 19 দিয়ে কত হবে 1, আর 19কে দিয়ে যদি 190কে কাটি কত হবে 10, তাহলে 10 দিয়ে 10কে গুণ দিলে 100, তাহলে আমরা তামার ওজন রূপার ওজন পেলাম কত 100 গ্রাম, ঠিক আছে। তাহলে গহনায় তামার ওজন 30 গ্রাম, দস্তার ওজন 60 গ্রাম, আর হচ্ছে রূপার ওজন কত গ্রাম 100 গ্রাম। তাহলে পৃথকভাবে বের করতে বলছিল, আমরা কিন্তু পৃথকভাবে বের করে ফেললাম। ওকে, আচ্ছা এবার চলো দেখি গ নাম্বারে এখানে কি বলছে, ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে। অর্থাৎ এইখানে তামা ও দস্তার অনুপাত হবে কি পরিমাণ দস্তা মিশালে, ঠিক আছে। এখন দস্তাটা আমাদের মিশাতে হবে, মিশালে তামা ও দস্তার অনুপাত 1:3 হবে, ঠিক আছে। দেখো তাহলে কত পরিমাণ মিশাতে হবে সেটা তো আমরা জানি না, তাই না। এই জন্য আমরা মনে করি বা ধরে নেব, ঠিক আছে। ওই গহনায় ক পরিমাণ দস্তা মিশালে, তুমি ক ধরতে পারো, এক্স ধরতে পারো, যা খুশি, ঠিক আছে। তাহলে ওই গহনায় ক পরিমাণ দস্তা, আমরা ধরলাম ক পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত হবে 1:3, ঠিক আছে। তাহলে শর্ত মতে এইখানে দেখো 30/60 আমরা খ থেকে যে পাইলাম, এই যে খতে পাইছি দস্তা পাইছি কত 60, আর তামা পাইছি কত 30, তাহলে তামা 30 আর দস্তা 60। তাহলে এইখানে আমরা লিখতে পারি, দেখো তাহলে 30 অনুপাত ক, এটা হচ্ছে তামা পেলাম 30 আর দস্তা পাইছি কত 60, ঠিক আছে। তাহলে এই দস্তার সাথে মিশাতে হবে, বলছে দস্তা মিশালে, তাহলে দস্তার সাথে কি মিশাইছি ক পরিমাণ মিশাইছি, এই জন্য 30 অনুপাত দস্তার সাথে ক পরিমাণ মিশাইলাম, ঠিক আছে। মিশানোর পর অনুপাত কত হবে, বলছে 1:3 হবে। এইটুকু মিশাইলে সমান হবে কত 1:3, ঠিক আছে। এইটুকু যদি বুঝতে পারো তাহলে দেখো অঙ্ক কিন্তু শেষ। এখন খালি সমাধান, মানে এখানে বলছে তামা আর দস্তায় কত পরিমাণ দস্তা মিশালে, ঠিক আছে। তাহলে তামা 30, তামাই তো মিশাই নেই, কিন্তু দস্তাই মিশাইতে বলছে, তাহলে দস্তা আছে 60, ঠিক আছে 60 গ্রাম। তাহলে 60-এর সাথে আরও ক পরিমাণ মিশাইলাম, কত পরিমাণ সেটা তো আমরা জানি না, আমরা ধরে নিছি ক। তাহলে ক মিশাইলাম মানে কী করলাম, ক যোগ করলাম আরও, ঠিক আছে। ক যোগ করলাম, যোগ করলে কত হবে 1:3 হবে, এই জন্য সমান দিয়ে লিখলাম 1:3, ঠিক আছে। এখন জাস্ট সমাধান, এই 30 এই অনুপাত মানে কি ভাগ, এই যে ভাগ চিহ্ন দিলাম, টান দিলাম। এখন 60 যোগ ক, এই যে 60 যোগ ক নিচে, এই সমান এই 1 উপরে, এই অনুপাতের জন্য যে ভাগ, এই 3, ঠিক আছে। এখন দেখো বজ্রগুণ, এখন কি বজ্রগুণ মানে কষে গুণ, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। তাহলে 60 যোগ কর সাথে 1 গুণ করবো, তাহলে 60 যোগ ককে যদি 1 দিয়ে গুণ দেয় কী হবে, 1 দিয়ে যে সংখ্যাকে গুণ দেবো তাই হবে, তাহলে 60 কয় হয়ে গেছে 60 যোগ ক, ঠিক আছে। আর এই 30-এর সাথে এই 3 গুণ করবো, ঠিক আছে। তাহলে 30-এর সাথে যদি 3 গুণ করি, 3 30 কত হয়ে যাবে 90 হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার কর মান যেহেতু বের করবো, এই জন্য ককে এই পাশে রাখবো আর 60কে ওই পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ককে এই পাশে রাখলাম, এই সমান এই 90 আছে, 90 এই পাশে রেখে দিলাম। এখন 60কে এ পাশে পাঠিয়ে দেবো, 60 এর পাশে কী আকারে আছে, যোগ আকারে, সমান চিহ্ন ওই পাশে গেলে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বিয়োগ, তাহলে 90 থেকে যদি 60 আমরা বিয়োগ দেই তাহলে কত হবে বলো তো 30, অবভিয়াসলি 90 থেকে 60 বাদ দিলে 30, তাহলে কর মান পাইলাম আমরা কত 30, আর ক পরিমাণে আমরা মিশাইছিলাম। তাহলে ওই গহনায় 30 গ্রাম দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত হবে কত 1:2 বা 1:3 হবে, ঠিক আছে। কারণ এইখানে আমাদের তামার পরিমাণ মিশাইতে বলছিল, ঠিক আছে, সরি দস্তার পরিমাণ মিশাইতে বলছিল, আর এখানে আমরা দস্তা ধরছিলাম ক পরিমাণ। ওকে, তাহলে ক সমান কত পেয়ে গেছি 90, তার মানে 90 গ্রাম দস্তা মিশাইলে তামার অনুপাত হবে 1:3। ইজি না, একদম ইজি কিন্তু। চলো তারপরের অঙ্কটা দেখি। তারপরে আছে 26 নাম্বার। 26 নাম্বার আমাদের কি বলছে, এখানে বলছে রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী, ঠিক আছে। অর্থাৎ রাসেল কি করে, ঘড়ির ব্যবসা করে, অর্থাৎ ঘড়ি বেচাকেনা করে। তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। অর্থাৎ একটা ঘড়ি বিক্রি করে দিচ্ছে কয় টাকায়, 625 টাকা। 625 টাকায় বিক্রি করার পর তার কী হয়েছে, 10% লাভ হয়েছে, 10% ক্ষতি হয়েছে। পার্সেন্ট মানে কি, শতকরা, এটা শতকরা চিহ্ন, ঠিক আছে। মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে, 10% ক্ষতি মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন করছে 3টা, চলো দেখি কি বলছে। ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হয়েছে, ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হয়েছে। এই যে 625 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে, এই 10% ক্ষতিতে কত টাকা হয় সেটা আমাদের বের করতে হবে। দেখো খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। তাহলে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 10% ক্ষতি মানে কি 10 টাকা কম, 100 টাকায় 10 টাকা ক্ষতি করছে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 10 টাকা কম ক্ষতি হয়েছে, তার মানে কি 10 টাকা কম বেচছে। তাহলে 100 টাকা বেচে যদি 10 টাকা ক্ষতি, 100 টাকা দিয়ে সে কিনছে, কিনে যদি 10 টাকা তার ক্ষতি হয় তাহলে কয় টাকা বেচছে, অবভিয়াসলি 90 টাকা, তাই না। কী করে বের করলাম, 100 থেকে 10 বিয়োগ দিয়ে
ওকে, তাহলে আমরা কি করলাম দেখো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10, তাহলে কত হলো 90 টাকা। তাহলে এখন খেয়াল করো এখানে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি হয় কত টাকা, 10 টাকা। এখন কত টাকা ক্ষতি হয় সেটা যেহেতু আমাদের বের করতে হবে, ঠিক আছে, যেটা ঐকিক নিয়মে যদি বের করি যেটা চাই সেটাকে ডান পাশে রাখতে হয়, তাহলে ক্ষতিটাকে ডান পাশে রাখবো। তাহলে বিক্রয় মূল্য কত টাকা, এই যে 90 টাকা বিক্রয় করছে, ক্ষতি হয়েছে যেহেতু, তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি হয় কত টাকা, 10 টাকা, কারণ 100 টাকা থেকে 90 টাকা হয়েছে যে, তাহলে 10 টাকা ক্ষতি না। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি হয় 10 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্ষতি হয় কত টাকা, অবশ্যই কম হবে 90 টাকার চাইতে, তাই না। তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 10 এইখানে আর 90 এসে নিচে ভাগ হয়ে যাবে, 10/90, ঠিক আছে। এখন আমাদের বিক্রি করছিল কত টাকা, 625 টাকা। তাহলে সুতরাং 600 বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্ষতি হবে কত টাকা, 1 টাকা ক্ষতি, যতটুকু ক্ষতি হয়েছে 625 টাকা, তার চেয়ে নিশ্চয়ই বেশি হবে, তাই না। এখন বেশি হলে কী হয়ে যায়, গুণ হয়ে যায় বলছিলাম, ঠিক আছে। তাহলে গুণ হলে কোথায় হয়, উপরে হয়, ঠিক আছে। এই অঙ্কগুলো একদম প্রথম থেকে করে আসছি, তোমরা যারা করো নাই আমার প্লে লিস্টে চলে যেতে পারো, প্লে লিস্টে গেলে দেখবো এখানে একদম সিরিয়ালি সব দিয়ে আছে, ঠিক আছে, সেখান থেকে করে নিতে পারবা। দেখো তাহলে যখন বেশি হবে তাহলে গুণ হবে, গুণ হলে কী হবে, উপরে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উপরে আমরা গুণ করে দিলাম, গুণ আকারে এই 10/90 ঠিকই আছে, আর গুণ 625 উপরে হয়ে গেল। এখন কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে যাবে, তাহলে উপরে বসবে 1 আর 625, ঠিক আছে, ওকে। তাহলে কত হবে, 625, আর নিচে বসলো কত, 9, আবার একবারও কাটতে পারো, 10 দিয়ে কাটতে পারো, 10কে 10, 9 10 90, 9, তাহলে উপরে বসলো কত, 1 আর 625, 1 দিয়ে 625কে গুণ করলে 625, আর নিচে 9, ঠিক আছে। এখন এইটা কি ভগ্নাংশ হয়ে গেছে, এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, আর আমরা জানি অ্যান্সার কখনো অপ্রকৃত ভগ্নাংশে রাখতে হয় না, ঠিক আছে। তাই আমরা কি করবো, এটাকে মিশ্র করে দেবো। মিশ্র করতে হয় কি করে, জাস্ট ভাগ দিলেই কিন্তু মিশ্র হয়ে যায়, ঠিক আছে। ভাগটাকে আমি তোমাদের দেখাই দেবো, এখানে রাবটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, চলো তোমাদের সুবিধার্থে। দেখো এখানে আমরা 9 দিয়ে কী করবো, ভাগ দেবো কতকে, 625কে, ঠিক আছে। তাহলে 9 দিয়ে যদি 625কে আমরা ভাগ দিই, কয়বার যাবে, 9 62 ভিতরে কয়বার যাবে, দেখো তো 6 বার, 6 নং কত হয়ে যাবে, 54, তাই না। হ্যাঁ, বাঁচবে কত, তাহলে 4 আছে কত হলে, এই আর ইকে কত ধরতে হবে, 2কে কত ধরতে হবে, 12, তাহলে 4 আছে কত হলে 12 হবে, 8 হলে, হাত আমার 1, 5 রেখে 6, 6 6 মিলে গেল, বামে শূন্য বসে না, এই 5 এখন কাটে নামাইলাম, এখন কয়বার যাবে বলো তো, 9 বার যাবে, কারণ 9 নং কত হয়ে যাবে, 81, এখানে 81, বাঁচবে কত, আমাদের এখানে বাঁচবে 4। তাহলে এই যে ভাগশেষ যেটা হয় আমি বলছিলাম, সেটা কী হয়ে যায়, সেটা হয়ে যায় লব, আর যা দ্বারা ভাগ করলাম এই যে 9, সেটা হয়ে যায় কি, সেটা হয়ে যায় আমাদের হর। তাহলে 69 সমস্ত 4/9, ঠিক আছে। এই যে এটাই পেয়ে গেলাম আমরা, কীভাবে আসলো বুঝতে পারছো নিশ্চয়ই এখন, ঠিক আছে। তাহলে ঘড়িটি বিক্রিতে 69 সমস্ত 4/9 টাকা কি হয়, আমাদের ক্ষতি হয়। তাহলে হয়ে গেল, ইজি না, একদম ইজি কিন্তু। এখন দেখো খ নম্বরে কী বলছে, ঘড়িটির ক্রয় মূল্য কত। এখন ঘড়িটি তাহলে কত টাকা দিয়ে কিনছিল সেটা আমাদের বের করতে হবে, এটাও কিন্তু ইজিলি আমরা বের করে ফেলতে পারি। দেখো মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। তাহলে ক হতে পাইছি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা হয়েছে, 90 টাকা, কারণ 10% যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য 10 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 90 টাকা, অবভিয়াসলি, ঠিক আছে। 10 টাকা ক্ষতি, তাহলে 100 থেকে 10 কম কত, 90, তাহলে বিক্রয় মূল্য আমাদের কত টাকা, 90 টাকা। তাহলে এখানে একটু খেয়াল করো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় করছি আমরা কত টাকা, 10% ক্ষতিতে 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, ক্রয় মূল্য কত, 100 টাকা, এখানে আমরা পাই গেছি, তাই না। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, ভাগ হয়ে যাবে 100 ভাগ 90, তাহলে 100/90 টাকা। সুতরাং বিক্রয় মূল্য কত টাকায় বিক্রয় করছে উনি, 625 টাকা, তাহলে 625 টাকা বিক্রয় করলে ক্রয় মূল্য কত হবে, গুণ হয়ে যাবে 625, তাহলে 190 ঠিকই আছে, গুণ হয়ে যাবে 625। একে যদি আমরা সেমভাবে কাটি, ঠিক আছে, কত হয়ে যাবে, এই শূন্য কেটে যাবে, তাহলে এখানে বাঁচবে কত, 10, আর এখানে 625কে 10 দিয়ে গুণ করলে 6250, এর সাথে একটা শূন্য লেগে যাবে খালি, আর নিচে বসলো 9, ঠিক আছে। সেমভাবে এটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, একে আমরা কি করে দেবো, মিশ্র করে দেবো, ঠিক আছে। মিশ্র করতে গেলে কি করতে হবে, জাস্ট এই 9 দিয়ে একে ভাগ করে দিতে হবে। এই রাবটাও কি দেখাই দেবো, চলো এই রাবটাও দেখাই দিই তোমাদেরকে। তাহলে দেখো এখানে 9 দিয়ে আমরা ভাগ দেবো কাকে, 9 দিয়ে ভাগ দেবো 6250কে, ঠিক আছে। যদি ভাগ দেয় তাহলে 62 ভিতরে কয়বার যাবে, সেমভাবে 6 বার যাবে, কত হবে, 54 হবে, বাঁচবে কত, 8 বাঁচবে, ঠিক আছে। তাহলে কী করবো, এখন এই 5 কাটে নিয়ে আসবো, কত হলো 85, কয়বার যাবে, 9 বার যাবে, কত হবে, 9 নং 81 হয়ে যাবে এখানে, ঠিক আছে। তাহলে বাঁচবে কত, 4। এখন আর একটা শূন্য আছে এই যে এখানে, এই শূন্যটাকে আমরা কাটে নিয়ে আসবো এখানে, তাহলে কত গেলো 40। এখন 9 40 এর ভিতর কয়বার যাবে, 4 বার যাবে, কেন, 4 নং কত হয়ে যাবে, 36, ঠিক আছে।
বাঁচবে কত তাহলে এখানে 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে আমার 1, 3 এর 1 4, 4 4 মিলে আমি শূন্য বসে না, তাই না? তাহলে এখন 4 বসলো, তাহলে 4 কতই হয়ে যাবে, 4 হয়ে যাবে লব, আর ভাগ করলাম কত দিয়ে, 9 দিয়ে, তাহলে 9 হয়ে যাবে হর। তাহলে 694 সমস্ত 4/9, এই যে আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম এইটাই, ঠিক আছে? তাহলে এত টাকা, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত, 694 সমস্ত 4/9 টাকা। ইজি না? একদম ইজি। কিন্তু এখন চলো দেখি আমাদের গ নাম্বারে কি বলছে। এইখানে দেখো গ নাম্বারে আমাদের বলছে যে ঘড়িটি কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে, অর্থাৎ কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে সেটা আমাদের বের করতে হবে। এটাও কিন্তু ইজিলি আমরা বের করে ফেলতে পারি। দেখো তাহলে মনে করি যদি ঘড়িটির ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরি, তাহলে 10% লাভ করতে হবে। তাহলে ধরো একটা জিনিস তুমি 100 টাকা দিয়ে কিনছো, 10 টাকা তোমাকে লাভ করতে হবে, ঠিক আছে? তাহলে সেই জিনিসটা কয় টাকা বেচতে হবে, অবশ্যই 110 টাকা বেচতে হবে, তাই না? কারণ 100 টাকা দিয়ে কিনছো, তোমাকে 10 টাকারও লাভ হতে হবে, তাহলে বেচতে হবে কয় টাকা, অবশ্যই 110 টাকা, তাই না? তাহলে ঘড়িটির মনে করি ঘড়িটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে, তোমাকে বেচতে হবে কত টাকায়, 110 টাকায়, তাই না? 100 টাকা তোমার ক্রয় মূল্য ছিল, আরও 10 টাকা লাভ করতে হবে, তার মানে যোগ আরও 10 টাকা, তাহলে কত হবে, 110 টাকা। বিক্রয় মূল্য তাহলে কত টাকা, 110 টাকা, ঠিক আছে? তাহলে দেখো খ হতে পাই ঘড়িটির ক্রয় মূল্য কত পেয়েছি আমরা, এইটা। কারণ এইটা কেন নিলাম, কারণ এইটা হচ্ছে আমাদের মিশ্র, এটা কি মিশ্র, আর মিশ্র আসলে আবার মিশ্রটাকে কী করে নিতে হয়, অপ্রকৃত। তাহলে এই যে এইটাই আমাদের মান আসবে, ঠিক আছে? 6250/9, ঠিক আছে? তাহলে এইটা পাইছিলাম, ঘড়িটির ক্রয় মূল্য এত টাকা, ঠিক আছে? তাহলে এখন দেখো খুব ইজিলি বের করে ফেলতে পারি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। যেহেতু তোমাকে 10 টাকা লাভ করতে হবে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, বিক্রয় করতে হবে কত টাকা, 100 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, কম, এই জন্য ভাগ হয়ে যাবে, তাহলে 110/100, ঠিক আছে? আচ্ছা, আর ক্রয় মূল্য কত টাকা, খ থেকে পাইছিলাম কত টাকা, 6250/9 টাকা, তাই না? তাহলে এত টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, এটা বেশি, তার মানে কী করতে হবে, গুণ, সরাসরি গুণ। তাহলে গুণ করে দিলে এটা উপরে, আর যার নিচে যা আছে নিচেরটা নিচে, ঠিক আছে? আচ্ছা, ভগ্নাংশের গুণ হলে উপরে যেটা থাকে উপরে, নিচে যেটা থাকে নিচেই হয়ে যায়। তাহলে ঠিক আছে, এখন জাস্ট কী করব, কাটাকাটি করে দেবো, ঠিক আছে? এখানে দেখো কাটাকাটিটা কীভাবে, কাটাকাটিটা যদি করতে না পারো আমি তোমাদেরকে একটু করে দিচ্ছি। এখানে দেখো তাহলে খুব ইজিলি কাটতে পারি, যেমন এই শূন্য কেটে দিলাম, ঠিক আছে? তারপর কি এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিতে পারি, ঠিক আছে? তাহলে এখন নিচে বসলো কত, 1 আর 9, তাহলে 9 1 9 নিচে, ঠিক আছে? আর উপরে 11 দিয়ে যদি 625কে গুণ করি 6875 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই 6875 এটা কি ভগ্নাংশ হয়ে গেল বলো তো, অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। লব বড় হয়ে গেছে আর হর ছোট হয়ে গেছে, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর অ্যান্সার কখনোই অপ্রকৃত ভগ্নাংশে রাখতে হয় না। তাহলে আমরা কি করবো, এটাকে সেমভাবে মিশ্র করে দেবো, ঠিক আছে? মিশ্র করলে কত হয়ে যাবে, 763 সমস্ত 8/9 টাকা, ঠিক আছে? কীভাবে, সেমভাবে আমরা 9 দিয়ে জাস্ট একে খালি ভাগ দিয়ে দেবো, ঠিক আছে? ভাগ দিলে ভাগ করার পর ভাগশেষ যেটা হবে সেটা হয়ে যাবে লব, আর ভাগ করছি 9 দিয়ে, 9 হয়ে যাবে হর, ঠিক আছে? তাহলে এটাই হয়ে যাবে। তাহলে ঘড়িটি 763 সমস্ত 8/9 টাকায় বিক্রয় করলে 10% আমাদের কী হয়ে যাবে, লাভ হয়ে যাবে। সো এটাই ছিল আজকের মতো, এতটুকুই, ঠিক আছে? এবং ইজি ছিল, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো চাইলে আরেকবার ভিডিওটা দেখতে পারো, আশা করি বুঝে যাবা, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।